প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর করে সাজা, বরাদ্দ পেতে দেয়া হয়েছিল মিথ্যা হলফনামা। ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক, রাজনীতিবিদদের আতিথেয়তা গ্রহণ না করার নির্দেশ, আলোচনায় পোস্টাল ব্যালটের নিরাপত্তা। সংবিধান সংশোধনের ৪টি বিষয় সহজভাবে বোঝানোই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দল ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা না গেলে কমবে ভোটের হার। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে। বিমান বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন বাহিনী প্রধান। ভোটের দায়িত্ব পালনে প্রস্তুত বাহিনী। ৬৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং, প্রাণহানি বেড়ে ৫৫, এখনো নিখোঁজ বহু মানুষ। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণ, শেখ হাসিনাকে প্লট দিতে স্বাভাবিক কোনো প্রক্রিয়াই অবলম্বন করা হয়নি। তার হলফনামায় কোনো নোটারি ছিল না, এটি ছিল জাল। আর এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ৬ বছর করে ৩ মামলায় ১৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের প্রতি আদালতের পর্যবেক্ষণ, যারা আইন পালন করতে জানে না তাদের রাজুকের বোর্ড সদস্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। এই রায় তাদের প্রতি বার্তা, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এমন অন্যায় করতে না পারে। এ রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানান দুদকের আইনজীবী, বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই রায় তার প্রমাণ। রায় ঘিরে আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে বিজিবি। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩/৭ ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। ৩টি মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগারগাঁয় নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, মোটা দাগে আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে, সার্বিক দেখভাল ও সমন্বয় করবে ইসি। এ সময় তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো রকম আতিথেয়তা গ্রহণ না করার আহ্বান জানান। বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটের জন্য বিমানবন্দর ও যাত্রাপথের নিরাপত্তা বাড়াতে হবে। এর আগে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নেয়। আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোঅর্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয় এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন এবং কার্যকর ভূমিকা তারা পালন করবেন। যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি সেটা থেকে আরও তৎপর হতে হবে। লস্ট আর্মস এবং ইললিগাল আর্মস এই দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে।
এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী তানভীর মৌসুম অপেক্ষা করছেন আমাদের জন্য। তানভীর, আজ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির যে বৈঠকটি হলো, তাতে ইসির পক্ষ থেকে আর কি নির্দেশনা দেওয়া হয়েছে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আইন শৃঙ্খলার ব্যাপারে যে বিষয়গুলো এসেছে সেখানে যে 3 ধরনের যে মুভমেন্ট থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, সেই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে ভূমিকা অনুযায়ী, তাদের অবস্থান অনুযায়ী, তাদের মুভমেন্ট অনুযায়ী আসলে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্ট্যাটিক, আরেকটি হচ্ছে মোবাইল টিম, মোবাইল ফোর্স হিসেবে থাকবে, এবং আরেকটি হচ্ছে স্ট্রাইকিং ফোর্স। এখানে স্ট্যাটিক বলতে যাদেরকে বোঝানো হচ্ছে যে তারা হচ্ছে ভোট কেন্দ্রে থাকবেন, ভোট কেন্দ্রে অবস্থান করবেন। এছাড়া থাকবে মোবাইল যে ফোর্স থাকবে, সেখানে থাকবে চেকপোস্টেও তারা অবস্থান করবে। এবং স্ট্রাইকিং ফোর্স আসলে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে তারা বিভিন্ন জায়গায় তৎপর হবেন, এই বিষয়টি নিয়ে কিন্তু এসি সচিব বলেছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে আচরণবিধির ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে আচরণবিধি যেন সম্পূর্ণ সঠিকভাবে প্রতিপালিত হয় এবং ঠিক সময় মতোই প্রতিপালিত হয়, এই বিষয়টির ব্যাপারে কিন্তু জোর দিয়েছেন নির্বাচন কমিশন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও কিন্তু তারা এই কথাটি দিয়েছেন যে তারা আসলে এই বিষয়টি যাতে যথাযথভাবে পরিপালিত হয় সে বিষয়টির জন্য কিন্তু তারা আসলে মাঠে তৎপর থাকবেন। এছাড়া আরও কিছু বিষয় এখানে ছিল। এখানে হচ্ছে যে অপতথ্য রোধে এই নির্বাচনের সময় আসলে নির্বাচন কমিশনের একটি আলাদা সেল থাকবে, মনিটরিং সেলের বাইরেও আলাদা একটি সেল থাকবে, সেটি হচ্ছে সাইবার সেল। সেই সাইবার সেলের মাধ্যমে কিন্তু অপতথ্যকে কীভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সবসময় তৎপর থাকবে কমিশন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিগত দুর্গাপূজায় একটি অ্যাপ ব্যবহার করা হয়েছিল এই অন্তর্বর্তী সরকার তরফ থেকে, সেই অ্যাপটিও কিন্তু ব্যবহার করবে নির্বাচন কমিশন। সেই সাথে এগুলো ছাড়াও সিআইডি এবং তথ্য মন্ত্রণালয়ের কাছ থেকে তাদের যে ফ্যাক্ট চেকিং টুলস রয়েছে সেই টুলস কিন্তু ব্যবহার করবে নির্বাচন কমিশন। এছাড়া এখানে আরও অন্যান্য ব্যাপারে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে সে ভূমিকা নিয়েও কিন্তু আসলে বলা হয়েছে। এবং এখানে পুরো ব্যাপারটি কিন্তু আসলে দেখবে, এখানে পুরো ব্যাপারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। তবে ওভারঅল যে মনিটরিং এবং কোঅর্ডিনেশন, সে ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশন করবে নির্বাচন কমিশন। এবং আরেকটি বিষয় কিন্তু ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন যে 28 তারিখ পর্যন্ত বর্তমানে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু ততদিন পর্যন্ত বহাল থাকবে, ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই যে তাদেরকে দিয়ে কীভাবে কী ধরনের কাজ করানো হবে সেটি পুরোটাই কিন্তু দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ তানভীর। সংবিধান সংশোধন সম্পর্কিত 4টি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে, তা না হলে ভোটের হার কমবে বলেই মনে করেন তারা। একই সাথে ভোট কেন্দ্র, বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে। সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ। অফিস, আদালত কিংবা চায়ের আড্ডা, সবখানেই ভোটের আলাপ। এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার সম্পর্কিত বেশ কিছু প্রস্তাবে জনগণের সম্মতি আছে কিনা তা যাচাইয়ে মঙ্গলবার গণভোট অধ্যাদেশ জারি করেছে সরকার। অধ্যাদেশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। তবে সংবিধান সংস্কার সম্পর্কিত যে 4টি বিষয়ের উপর গণভোট অনুষ্ঠিত হবে এ সম্পর্কে কতটুকু জানেন সাধারণ ভোটাররা? আমি তো এটা জানি না কিভাবে কি দিব। আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? অধ্যাদেশে বলা হয়েছে, জাতীয় সংসদ ও গণভোটের তফসিল হবে একই দিনে। 2 নির্বাচনের ভোট কেন্দ্র এবং বুথ থাকবে একই। জাতীয় নির্বাচনের জন্য থাকছে সাদা ব্যালট আর গণভোট হবে রঙিন ব্যালটে, যেখানে সংবিধান সংশোধনের 4টি বিষয় তুলে ধরে একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। এ নিয়ে ভোটের 3 মাস আগে থেকে ব্যাপক প্রচারণা চালানোর কথা বলছে সরকার, যা এই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে, এই প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে, বুঝে ভোটটা দিবে, এটা একটা রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, যে মানুষ আসলে ভোটটা দিবে কিনা। সর্বস্তরের মানুষকে যদি ইনভলভ করা যায় এই প্রচারণায়, তাহলে কিছুটা
হয়তো কাজ হতে পারে। অধ্যাদেশে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগকৃত কর্মকর্তারাই দায়িত্ব পালন করবেন। গণভোটেও থাকবে একই ধরনের সরবরাহ করা 2 ব্যালটের জন্য আলাদা ব্যালট বাক্স। বিশেষজ্ঞরা বলছেন একই লোকবল এবং কেন্দ্রে 2 ধরনের ভোট, এতে ভোট গ্রহণ এবং গণনায় লাগতে পারে বাড়তি সময়, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। 2 সেট কাউন্টিং পিপল রাখতে হবে, প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে, বিল্ড আপ করতে হয় যে এই সময়ের মধ্যে একটা ব্যক্তি 2টা ভোট দেবে, সেটা জানি ম্যানেজেবল হয়। তাছাড়া করতে হবে যেটা বুথ সংখ্যা বাড়াতে হবে। এই সব কিছু নিয়ে যদি সুন্দর প্ল্যানিং করতে পারে এবং মানুষজনকে যদি তৈরি করতে পারে, সেটা কোনো সমস্যা হওয়ার কথা না। জাতীয় সংসদ নির্বাচনের জন্য 42,761টি কেন্দ্র নির্ধারণ করেছে ইসি। আর এবার ভোটার 12,76,95,000। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় তিনি বলেন, নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই। এবং আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। 15.5 বছর যেটা চলেছে সেটাকে বলা হতো হাসিনোমিক্স। ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনোমিক্স। এবং ঋণ নেওয়ার পর সেই ঋণের কিস্তি পরিশোধ না করে আবার ঋণ নিতে পারবেন, এই আইনও শেখ হাসিনা করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দল হিসেবে বিএনপিরই বেশি নেতাকর্মী গ্রেফতার এবং নিহত হয়েছে, কিন্তু একে গুরুত্বহীন হিসেবে দেখাচ্ছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই গণ আন্দোলনে অর্জিত বিজয়কে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে তারা। 90 ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 90 ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সরকারের সাথে থাকলেও একটি দল এখন ওই সরকারের সমালোচনা করছে, কখনো সরকারে ছিল না বলে নিজেদের নিরপরাধ দাবি করে তারা, আর নিজেদের স্বার্থে অনেকে 24-এর বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী নির্বাচন 24-এর অভ্যুত্থানেরই অংশ। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটাই এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, আর কি একেবারে নিরপরাধ আর কি সব। বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর যশোর 1 আসন। দীর্ঘ সময় ধরে হাতছাড়া আসনটি নিজেদের করে নিতে চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী, পিছিয়ে নেই জামায়াত। ভোটাররা চান এমন জনপ্রতিনিধি যার হাত ধরেই ত্বরান্বিত হবে শার্শার উন্নয়ন। শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী আমেজ। গণসংযোগ, লিফলেট বিতরণ ও সভা সমাবেশে দিন কাটছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের। ভোটের হাওয়া বইছে যশোর 1 আসনেও। শার্শা উপজেলা নিয়ে গঠিত আসনের প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। কর্মী সমর্থকদের নিয়ে দিনরাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই আসনে এবার ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। 1996 সালে যশোর 1 আসন থেকেই জয়লাভ করেছিলেন তিনি। 17 বছর ধরে হাতছাড়া আসনটি আবারও নিজেদের করতে চায় বিএনপি। 26 সালে নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনে দলের পক্ষ থেকে আমি মনোনীত হয়েছি। আমি মাঠে নেমে যে উৎসব মুখর পরিবেশ দেখছি, মনে হচ্ছে যে মানুষ একটা বন্দিশালার থেকে উন্মুক্ত হয়ে গেছে এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মনোনয়ন চূড়ান্ত না হলেও মাঠে সরব এনসিপি। সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপি থেকে নির্বাচন করতে আগ্রহী মুরাদুদ্দৌলা। বলছেন, 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষ এখন নতুন মুখ চায়। সংসদে আমার দলের প্রতিনিধি হিসাবে
জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং শহীদদের স্বপ্নের দেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করব। 1986 সালে আসনটিতে বিজয়ের স্বাদ পেয়েছিল জামায়াত ইসলামী। সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে প্রাণপণ চেষ্টা করছেন বর্তমান প্রার্থী ও তার অনুসারীরা। আমার বিশ্বাস এবারও আমরা যা জনগণের মধ্যে যত স্বতঃস্ফূর্ততা দেখছি, ভালোবাসা দেখছি, আন্তরিকতা দেখছি, আমার বিশ্বাস এবারও জামাত এখানে বিজয়ী হবে। যাদের হাতে মূল ক্ষমতা সেই ভোটাররা চান এমন একজন জনপ্রতিনিধি যার হাত ধরেই ত্বরান্বিত হবে সারসার উন্নয়ন। আমরা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটি শাসা দেখতে চাই। মূল সমস্যা যেটা হচ্ছে মাদক, যে মাদকটি দীর্ঘ 17-18 বছর ধরে অবাধে চলে আসছিল, সেটাকে আসলে নির্মূল করতে হবে। যে সরকারি আসুক সেই সরকার যেন আমাদের ন্যায্য মূল্যভাবে ফসলের দাম দেয়। যশোর 1 আসনে মোট ভোটার সংখ্যা 2,54,320 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতির খোঁজখবর রাখছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রাব্বি, একটু জানাবেন এই আগুনের ঘটনায় বস্তিবাসী যারা গৃহহীন হয়ে পড়েছেন তাদের এখন বর্তমান কি অবস্থা এবং তাদের পুনর্বাসনে কোনো ধরনের ব্যবস্থা নিতে চোখে পড়ল কিনা? পুনর্বাসনের বিষয়টি সরকারের তরফ থেকে তো বলা হয়েছে যে তারা চেষ্টা করবে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর পুড়েছে, সব সম্পদ পুড়েছে, সরকার দেখবেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু দৃশ্যমান হয়নি। শুধুই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বা বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু খাবার, পানি এবং সেই সাথে কিছু মেডিসিন নিয়ে কিন্তু তারা এই যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আসলে এখন পর্যন্ত তারা কিন্তু খোলা আকাশের নিচেই আছেন। আমি তো আছি করাইল বস্তির এখানে একটি পরিবার পেয়েছি শেরপুর থেকে। 30 বছর ধরে এই করাইল বস্তিতে থাকেন জবেদা, পরিবার নিয়ে থাকেন, সন্তান আছে, মেয়ের জামাই আছে। তার বক্তব্যটা একটু যদি শুনি। আপনার ঘর তো পুরো ছাই হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছেন, এটা নতুন করে বলতে হবে না। এর আগে কি কখনোই আপনার এই ঘর পুড়েছে? 3 বার। এইবার নিয়ে 3 বার। ঘুরে দাঁড়ালেন কিভাবে? করছি। তার মানে এখন আপনি কি কতটা আশাবাদী এই ঘর আবার তৈরি করতে পারবেন? অন্তর তো করতে হবে, এখন যেমনি হয়ে একটু করতে হবে না, কষ্ট মষ্ট করে হোক ছেলেরা যেমনি হোক, এটা কষ্ট হয়ে যাবো। আমার স্বামী নাই না, আমার স্বামী নেই। এখন আমি একলা একজন কাজ করি, আমার একটা ছেলে খালি কাজ করে। এই নিয়ে এখন সরকার থেকে কোনো সহায়তা পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন? না, কোনো পাই নাই এলো। আমরা শুনছিলেন আসলে এই যে পোড়া বস্তি, আসলে বস্তির 1500-র মতো ঘর পুড়েছে, মানুষজন খোলা আকাশের নিচে আছে এবং অনেকেই কিন্তু বলছেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা, যেই সুযোগ সুবিধাগুলো মানুষ ন্যূনতম যে সুযোগ সুবিধা যেগুলো দরকার সেগুলো তারা পায়নি বলে কিন্তু তারা জানিয়েছেন। শুধুমাত্র খাবার আমরা দিতে দেখেছি, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো, রাজনৈতিক নেতা তারাই আসছেন, খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, বা তাদের যে ঘরটি নির্মাণের যে সহায়তা সেটা কিন্তু এখনও দৃশ্যমান হয়নি। শুনছিলাম আমরা সেই খবর। ধন্যবাদ জানাচ্ছি রাব্বি আপনাকে। 63 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হলো হংকং। 8 শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টায় প্রায় 19 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের হাউজিং কমপ্লেক্সের লাগা আগুন। এরই মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে 55টি প্রাণ, এখনও 279 জন নিখোঁজ। আগুন নিয়ন্ত্রণে আসায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ভবনে দাহ্য পদার্থ রাখার অভিযোগে কনস্ট্রাকশন কোম্পানির 3 কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল 3টায় সূত্রপাত। এরপর টানা প্রায় 19 ঘন্টা জ্বলেছে হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। 8টি ব্লকে প্রায় 2000 ফ্ল্যাট রয়েছে ওই কমপ্লেক্সে, কিছুই যেন আর অবশিষ্ট নেই। 8 শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এখনও ভবনের বিভিন্ন স্থান থেকে বের হচ্ছে ধোঁয়া। 270 জনের বেশি নিখোঁজ মানুষের সন্ধানে শুরু হয়েছে অভিযান। দগ্ধ ও আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
হংকংয়ের সরকারি তথ্যমতে গত 63 বছরের ইতিহাসে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সবশেষ আদমশুমারি অনুযায়ী কমপ্লেক্সটিতে 4600 বাসিন্দা ছিল, যার মধ্যে প্রায় 40%-এরই বয়স কমপক্ষে 65। এই অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে, যা ভয়াবহতার মাপকাঠিতে সর্বোচ্চ। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়াও ভবনের জানালাগুলোতে অত্যন্ত দাহ্য পদার্থের অস্বাভাবিক উপস্থিতি পাওয়ার দাবি করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর জেরে কনস্ট্রাকশন কোম্পানির 3 কর্মকর্তাকে আটক করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে খালি হাতেই বের হতে হয়েছে কমপ্লেক্সের বাসিন্দাদের। অনেকেই হয়েছে নিঃস্ব, রাত কেটেছে শেল্টারে খোলা আকাশের নিচে। কেউ কেউ স্বজন প্রিয়জনদের খোঁজ না পাওয়ায় সময় কাটাচ্ছেন আতঙ্কে। আমরা 20 বছরেরও বেশি সময় আগে এখানে ফ্ল্যাট কিনেছিলাম। নিজেদের সব জিনিসপত্র এই অ্যাপার্টমেন্টে ছিল, সব পুড়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। যখন বাইরে হাঁটছিলাম দেখলাম ভবন আগুনে পুড়ে যাচ্ছে, বুঝে গেছি বাসায় আর ফিরতে পারবো না। আমার অনেক বন্ধু পরিচিত এই কমপ্লেক্সে বাস করে, তাদের অনেকের সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এখনো জানা যায়নি আগুন লাগার কারণ। বাসিন্দাদের অভিযোগ, জানালায় নির্মাণ শ্রমিকরা নিয়মিতই সিগারেটের অবশিষ্টাংশ ফেলে থাকে, যা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গত 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আর এমনটাই মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কুয়াশার আড়ামোড়া ভেঙে পূর্ব আকাশের সূর্যকে পাশ কাটিয়ে ধেয়ে আসছে একের পর এক আকাশযান। আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারাট্রুপার্সদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং সহ আকাশকে বর্ণিল করে নান্দনিক ফ্লাই পাস্ট বাংলাদেশ বিমান বাহিনীর। বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে মনোমুগ্ধকর এই আয়োজন যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে। বিমান বাহিনী 87তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সহকর্মীদের সম্মান করবে এবং জ্যেষ্ঠদের প্রতি। প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর প্রধান জানান, বিমান বাহিনীর আধুনিকায়নে এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা করতেও বিমান বাহিনীর প্রস্তুত বলেও জানান। গত 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। সোর্ড অফ অনার, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি, কমান্ডেন্স ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের ট্রফি সহ গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন বিভিন্ন ক্যাডেট। জানান তাদের অভিজ্ঞতা ও অর্জনের কথা। সোর্ড অফ অনার ট্রফিটি আমাদের বিমান বাহিনীর জন্য একটি সম্মান এবং গৌরবের প্রতীক। এই ট্রফিটি পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই অর্জন আমার একার নয়, এই অর্জন মূলত আমার সকল সহ প্রশিক্ষণার্থীদের, যারা প্রশিক্ষণের সময় সব আমার পাশে থেকেছে। 8 জন নারী সহ মোট 40 জন অফিসার যুক্ত হলেন বিমান বাহিনীর আকাশযাত্রায়। বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে কঠোর প্রশিক্ষণ শেষে অফিসার কমিশন লাভ করলেন একদল নবীন বিমান সেনা। শপথ নিলেন আকাশ সীমা সুরক্ষার। এই অফিসারদের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা সবার। হাসিবুল করিম বিজয়, বিমান বাহিনী একাডেমি, যশোর। রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ ব্রাকসু নির্বাচনের তারিখ এবং শীতকালীন ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে সিন্ডিকেট সভায়। ছাত্র সমন্বয়ক এবং ছাত্র শিবিরেতে সাধুবাদ জানালেও ছাত্রদল প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে ব্রিফিংয়ের সময় ভিসির বিরুদ্ধে ভুয়া স্লোগানও দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। তাই ব্রাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এই দৃশ্য বুধবার রাতের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমের বেলা 3টায় শুরু হয়ে জরুরি সিন্ডিকেট সভা শেষে তখন ব্রিফিং করছিলেন ভিসি ডক্টর এম শওকাত আলী। 24 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক রেখে শীতকালীন ছুটি এগিয়ে 25 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত ঘোষণা দেন তিনি। ঘোষিত নির্বাচন তো পেছানো এবং পেছানোর আমাদের এখতিয়ার নাই। 25 তারিখ থেকে 8ই বা 10ই জানুয়ারি 2026 পর্যন্ত ছুটিটা আমরা বর্ধিত করছি। তার বক্তব্য শেষ হতে না হতেই প্রতিবাদ জানায় ছাত্রদল। ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। অন্য পাশে শিবির ও ছাত্র সমন্বয়করা সাধুবাদ জানান নতুন সিদ্ধান্তকে। পরে ক্যাম্পাসে আনন্দ মিছিল হয়। যা ইচ্ছে তাই করতেছে, বিশ্ববিদ্যালয় বর্ষণ স্বৈরাচারী কায়দায় বিশ্ববিদ্যালয় চালাচ্ছে বর্তমান সময়ে। যদি এই নির্বাচনটা জানুয়ারিতে যায় হয়, কারণ জাতীয় নির্বাচন আছে, জাতীয় নির্বাচনে একটা কারণ দেখে হয়তো বা নির্বাচনটা আর হবে না। এর আগে ছাত্রদলের নেতৃত্বে প্রশাসনিক ভবনের উত্তর গেটে শীতকালীন ছুটি 17 ডিসেম্বর পুনর্বহালের দাবিতে প্লেকার্ড প্রদর্শন এবং ভিসিকে স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একাংশ। অপরদিকে একাডেমিক ক্যালেন্ডার ঠিক রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ব্রাকসু নির্বাচনের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে সংবাদ সম্মেলন করে শিবিরের নেতৃত্বে শিক্ষার্থীদের আর এক অংশ। যেহেতু ওনারা কালক্ষেপণ করছে, এটা বাস্তবসম্মত ছিল না। পরবর্তী আমরা সেকেন্ড উইক 17-18 ডিসেম্বর মধ্যে যেন হয়। 8,000-এর মতো শিক্ষার্থীর স্বার্থকে সাইডে রেখে বৃহৎ ক্ষুদ্র কয়েকজন মানুষ বা ব্যক্তির স্বার্থ রক্ষা করবেন না। এর আগে গেল 18 নভেম্বর ব্রাকসু নির্বাচনের জন্য 29 ডিসেম্বর তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 29-12-20-25 সোমবার ভোট গ্রহণ সকাল 9টা হতে বিকেল 4টা। পরবর্তীতে ভোট গ্রহণের তারিখ প্রত্যাখ্যান করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন ছাত্র সমন্বয়ক সহ শিক্ষার্থীরা। 19 নভেম্বর একাডেমিক কমিটির বৈঠকে শীতকালীন ছুটি 17 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের পরিবর্তে 1 মাস পিছিয়ে 17 জানুয়ারি থেকে 31 জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু ব্রাকসুর তারিখ অপরিবর্তিত থাকায় আন্দোলন অব্যাহত থাকে। পরবর্তীতে 20 নভেম্বর ব্রাকসুর তারিখ 5 দিন এগিয়ে অর্থাৎ 24 ডিসেম্বর নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগপত্র জমা দিলেও তা গ্রহণ করেনি সিন্ডিকেট। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে দেয়া না হলে আগামী 1 ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা। বলেন, অনেক নিচের গ্রেডের পদও 9ম গ্রেডে আপগ্রেড হয়েছে। শুধু এই 10ম গ্রেডের সহকারী শিক্ষক পদটির ন্যায্যতা থাকা সত্ত্বেও কোনো নড়াচড়া নেই বলেই অভিযোগ তাদের। দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। দাবি আদায় করেই এবার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেন তারা। প্রত্যেকটি পদ 9ম গ্রেডে উন্নীত হয়েছে, শুধুমাত্র আমাদের পদটি 9ম গ্রেডে উন্নীত না করে 10ম গ্রেডে রেখে দেওয়া হয়েছে। এনটি পদ 9ম গ্রেড সহ 4 স্তরীয় পদসুপানের আলোকে মাধ্যমিক শিক্ষা ক্যাডার ধরে এই মাধ্যমিক অধিদপ্তর আলাদা করতে হবে। আমাদের অ্যাডভান্স ইনক্রিমেন্ট টাইম স্কেল 3 দিনের মধ্যে যদি না দেয়, আমরা আগামী 1 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনে আমরা চলে যাব। আমরা পরীক্ষা বর্জন করার পর আমরা দ্রুততম সময় যদি না পাই, তাহলে আমরা ভর্তি কার্যক্রম স্থগিত করতেও আমাদের বাধ্য করা হবে। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার ফুরসুন্দি গ্রামে এই ঘটনা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গ্রামের 2 সমাজপতি শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ। সকালে শাহাবুর সমর্থক আলামিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় জাহিদ সমর্থক ফিরোজের। এরই জেরে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, ভাঙচুর করা হয় 2টি বাড়ি, অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাস দুজনই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দলে তাদের পদপদবি নেই বলেই জানিয়েছেন স্থানীয়রা। ওনার শ্বশুর এসে আমার সব বাড়ি মেরে দিয়েছে, আমার ঠেকাইছে বলে আমার জারু মেরেছে। আমার ভ্যান কারেছে, আমারে মারেছে, আমার সামনে মারতেছে, আমার বংশ। এটা সামাজিক গ্রামের 2টো পার্ট রয়েছে, 2টো পার্টের ভিতরে গন্ডগোল উড়াই অতিরিক্ত করতে যাচ্ছে। বাবরাই আমাদের বিটাকে ওই দিক নিয়ে গেছে, যে চলে গেছে সেই দিক থেকে ইট পাটকেল মাইরে ওরা গদ দরজা আছে। আমরা বিটি মানুষ, আমরা তো ভয় পাচ্ছি।
ভোলায় পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগ ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে জেলা পৌরসভা কর্মচারী সংসদ। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন, পরে মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি, পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন পৌরসভার কর্মীরা। এ সময় তারা বলেন, 25 অক্টোবর পৌরসভার 3টি ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করে পৌর কর্মচারীদের মারধরের ঘটনাও ঘটে। পরে এই ঘটনায় ভোলা মডেল থানায় 24 জনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি। কমেছে ভারত থেকে চাল আমদানি। মাসের শুরুতে হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন 80 থেকে 90 ট্রাক চাল আমদানি হলেও এখন তা 30 থেকে 35 টাকা নেমে এসেছে। ব্যবসায়ীরা বলছেন, আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে, দেশের বাজারে আসতে শুরু করেছে নতুন চাল, এতে করে আমদানি করা চালের চাহিদাও কমছে। আমদানি করা চালের দাম আগের তুলনায় কেজি প্রতি 2-1 টাকা কমেছে। মোটা জাতের স্বর্ণা চাল পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকা, সরু জাতের সম্পা চাল 60 থেকে 62 টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা এসব চাল সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া, নীলফামারী সহ দেশের বিভিন্ন প্রান্তে। সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী 30 নভেম্বর পর্যন্ত চাল আমদানি করা যাবে। চালের আমদানি কিছুটা কমে গেছে, গাড়ির সংখ্যাও কম দেখতে পাচ্ছি এবং বাজারে বেচা কিনাও কম। নতুন চাল আসতেছে, মিলগুলা থেকেও নতুন নতুন চাল বাজারে আসতেছে। নতুন ধান এসে গেছেন, পর্যাপ্ত পরিমাণ মিলারদের কাছে মজুত আছেন। হ্যাঁ, আবার ইন্ডিয়ান চালের রীতিমতন আসতেছেন, যে কারণে মনে করেন যে দামটা কমে গেছে। নতুন মাল নামিছে, সবাই ভয়ে আতঙ্কে আছে দাম কমবে আরো। দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর উদ্বোধনী র্যালি শেষে কথা জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীর সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো রাজধানী সহ সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে প্রাণী সপ্তাহ। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই সপ্তাহের। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালি শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয়। উপদেষ্টা বলেন, অনিরাপদ বিদেশি প্রাণীজ সম্পদ আমদানির পক্ষে নয় সরকার, তাই দেশীয় প্রাণীজ সম্পদের উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। বাংলাদেশে আমি মনে করি যে এটা মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত, কাজে এটা বাংলাদেশে এটাকে টিকিয়ে রাখা, এবং আমার মনে হয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক দেশে কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে যেহেতু এখনো আছে এবং ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে এগুলো বিশ্বেও কিন্তু এগুলোর চাহিদা বাড়বে, ফলে আমরা কিন্তু সেদিকে যাব যেগুলো বিশ্বময় এটার পরিচিতি বাড়বে। অবৈধ হ্যান্ডসেটের জন্য মোবাইল আর্থিক সেবায় জালিয়াতি নির্মূল করা যাচ্ছে না, এমনটাই জানিয়েছেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক। টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন TRNB আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশে অনেক আগেই মোবাইল হ্যান্ডসেটে NEIR পদ্ধতি কার্যকর থাকলেও 16 ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হতে যাচ্ছে। তবে এই সময়ের পরেও অ্যাক্টিভ সিমযুক্ত হ্যান্ডসেট চালু থাকবে। এ সময়ের পরেও গ্রাহকের সব অবৈধ সেটও বৈধতা পাবে, এমনকি ক্লোন সেটও। সরকার চাইলে রাজস্ব প্রদান সাপেক্ষে সেট বৈধ করার সুযোগ পেতে পারেন ব্যবসায়ীরা। আর সেমিনারে জানানো হয়, এখন নেটওয়ার্কে 10 লাখের বেশি ক্লোন হ্যান্ডসেট চালু আছে। চুরি যাওয়া হ্যান্ডসেট উদ্ধারের জন্য NEIR পদ্ধতি চালুর বিকল্প নেই। আলোচকরা বলেন, এই পদ্ধতি চালুর পর চুরি যাওয়া সেটের মালিক ব্লক করে দিতে পারবেন। রেগুলেটর হিসাবে আমরা অত্যন্ত কনসার্ন যে আমার একটা পারফেক্ট রেগুলেটরি টুলস দরকার। নিরাপত্তা হুমকির সাথে এলিয়ের সাথে আমরাও অনেক সময় হেল্প করে থাকি, সেটার জন্য আমার একটা টুলস দরকার। আর ভোক্তা অধিকারের বিষয়টা আমাকে অবশ্যই নিশ্চিত করা দরকার। এই তিনটে কারণে অবশ্যই আমাদের দেশের জন্য একটা রেগুলেটরি টুলস থাকা আবশ্যক। নির্মাণাধীন শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। তৎকালীন জেলা প্রশাসন এসব স্থাপনা জনস্বার্থ বিরোধী হিসেবে বাতিল করলেও বর্তমান প্রশাসন নতুন করে অবৈধ এসব স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ এসব স্থাপনার বিল পরিশোধ করা হলে সরকারের কোটি টাকা গচ্চা যাবে। আর প্রশাসন বলছেন, কোনো অভিযোগ থাকলে সে বিষয়ে খতিয়ে দেখা হবে।
শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার সংযোগ সড়ক। যানবাহন চলাচলের সুবিধার্থে ২০২০ সালে ওই সংযোগ সড়কটি ৪ লেনে উন্নয়নের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে জমি অধিগ্রহণ জটিলতায় সড়কের কিছু অংশের কাজ এখনো শুরুই হয়নি। ২০২৩-২৪ অর্থ বছরে প্রকল্পের অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ কিছু স্থাপনাকে জনস্বার্থ বিরোধী হিসেবে তালিকাভুক্ত করে প্রশাসন। সড়ক, জনপথ, গণপূর্ত ও বন বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের যৌথ তদন্তে ক্ষতিপূরণ পাওয়ার তালিকা থেকে বেশ কিছু স্থাপনা বাদ দেয় তৎকালীন জেলা প্রশাসন। তবে বর্তমান প্রশাসনের নতুন তালিকায় বাদ পড়া সেসব স্থাপনা পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে গণপূর্ত বিভাগেও পাঠানো হয়েছে প্রস্তাব। কয়েক বছর আগে প্রশাসনের ধারণ করা একটি ভিডিওতে এসব জমি খালি ছিল, অথচ সেখানেই এখন টিনের সারি সারি পাকা আধা পাকা ঘর। এটা আমার বাচ্চারা থাকে যে এটা কাছাকাছি টাকা বলে আর কি। এই বর্তমান মহিলা ডিসি এও 3 দিন আইছে, 3 দিন আইয়া দেখছে না এগুলি ঠিক আছে। আমাদের নতুন হোক, ঘরটা তো আমার প্রয়োজন, অপ্রয়োজন তার কি উঠাইনি। স্থানীয়দের অভিযোগ, বসবাস না করলেও শুধুমাত্র ক্ষতিপূরণ লাভের আশায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশেই হচ্ছে অনিয়ম। অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা। সাইড দ্বারায় উড়ে নিছে, এরপরে এরা বাদ দিতেছে, উড়াইতেছে, বাদ দিতেছে, উড়াইতেছে। এটা হন এগো ব্যাপার। আমার কলের কথা বলছিল যে এটা তোমার তো কল না, এটা কল ই করো। আমি না, কলের দরকার নেই, কল তো আমরা আগে উঠাইনি, এখন যদি এটা উঠাই এটা তো টাকাটা হালাল হইব না। যারা তুলছে তাকে স্থানে এটা এরাই বলতে পারবো ভালো কি জন্য তুলছে। ঠিক আছে, আমরা চাই রাস্তাটা মেরামত হয়ে যাক, যে বলে হোক। নতুন ঘরগুলো উঠানো ছেড়ে দিছে, বিল টিল পাবে, তারা একটা বিলের আসে তো বলিস। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপত্তিতে ভিডিও দেখে সরজমিনে যাচাই বাছাই করে নতুন এই তালিকা করা হয়েছে। সরজমিন সেখানে যাচাই করে এবং শুনানি গ্রহণ করে বিধি মোতাবেক এই আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের আবেদন মঞ্জুর হয়েছে। দেখে যেটা মনে হয় রিপোর্ট করেছে, সেই প্রেক্ষিতে আমরা পিডব্লিউডিকে পাঠিয়েছি যে আপনি এখন দেখেন। তো এর মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকে, যদি ডকুমেন্ট থাকে যে না ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে, যদি সেরকম কোনো এভিডেন্স কেউ দিতে পারে আমরা ব্যবস্থা নিব। ১৬৮২ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর ঢাকা ৪ লেন সড়ক প্রকল্পটি ২০২০ সালে অনুমোদন দেয় একনেক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে কেডিএ কেসিসি। সকালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ এবং খুলনা সিটি কর্পোরেশন কেসিসির যৌথ উদ্যোগে অভিযান শুরু হয়। এ সময় বাস টার্মিনালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সহ বিভিন্ন বাস কাউন্টার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায় দীর্ঘদিন ধরে তাদের সতর্কের পাশাপাশি মাইকিং করা হলেও অবৈধ স্থাপনাগুলো আর সরানো হয়নি। তবে দোকান ও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন তারা। আমাদের কেডিএর জায়গার উপরে যে সমস্ত অবৈধ স্থাপনা মানুষজন গড়ে এতদিন ব্যবসা করছে, আমরা সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে রাস্তার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। আর এই সমস্ত সবাই আমরা নিয়ম মোতাবেক মাইকিং করেছি, সবাইকে বলেছি যে আপনারা আমাদের জায়গাগুলো ছেড়ে দেন, আমাদের এখানে রাস্তা সম্প্রসারণ হবে। মানুষ অনেকে চলে গেছে, অনেকে কেউ যায়নি, যারা যায়নি তাদের আমরা আজকে অপসারণ করে রাস্তার জন্য উন্মুক্ত করতেছি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের খুব কাছে ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এক বন্দুকধারী, 2 সেনা গুলিবিদ্ধ। আটক সন্দেহভাজন 29 বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল, আফগানিস্তানের নাগরিক তিনি। এই ঘটনার জেরে অপেক্ষমান আফগান অভিবাসন প্রত্যাশীদের আবেদন বাতিল এবং বর্তমানে অবস্থানরত আফগানদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও 500 সেনা মোতায়েনের ব্যবস্থাও নিয়েছেন। লকডাউন করে রাখা হয়েছে হোয়াইট হাউস, নিরাপত্তার চাদরে ঘেরা পুরো ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুকধারীর হামলার জেরে এই সতর্কতা। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে 2 ব্লকেরও কম দূরত্বে হয়েছে এই ঘটনা। বুধবার স্থানীয় সময় দুপুর 2:15টার দিকে ওয়েস্ট ভার্জিনিয়া গার্ডের টহলরত সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আততায়ী। আহত হয় 2 জন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, আটক করে বন্দুকধারীকে। হামলার উদ্দেশ্য নিশ্চিত নয় এখনো।
29 বছর বয়সী সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানের নাগরিক। পুলিশ জানিয়েছে 2021 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল সে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। হামলার সময় হোয়াইট হাউসে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। থ্যাঙ্কসগিভিং ডের ছুটি কাটাতে গিয়েছেন ফ্লোরিডায় নিজ বাড়িতে। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার খবরে চরম ক্ষুব্ধ তিনি। জো বাইডেনের শাসনামলে যেসব আফগান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের প্রত্যেকের বিষয়ে তদন্ত হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। কেবল তাই নয়, আফগানদের অভিবাসনের সব আবেদন বাতিলের ঘোষণাও দেন। যে পশু এই স্পর্ধা দেখিয়েছে চড়া মাশুল গুনতে হবে তাকে। বিগত প্রশাসন 2 লাখ অচেনা মানুষকে দেশে ঢুকতে দিয়েছে। কোনো দেশ নিজেদের অস্তিত্বের এমন ঝুঁকি সহ্য করবে না। বাইডেন আমলে আফগানিস্তান থেকে আসা প্রতিজন এলিয়েনকে যাচাই করতে হবে। নিরাপত্তা ঝুঁকির কারণে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের আরও 500 সেনা মোতায়েনের সিদ্ধান্তও নিয়েছেন ট্রাম্প। বর্তমানে 2200 সেনা উপস্থিত রয়েছে মার্কিন রাজধানীতে। আমাদের রাজধানী ও শহরগুলো নিরাপত্তা নিশ্চিত করব। হোয়াইট হাউসের সামান্য দূরে এই ঘটনা হয়েছে, এটা ছাড় দেওয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের আরও 500 সেনা মোতায়েনের। 2021 সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বিভিন্ন ক্যাটাগরিতে হাজার হাজার আফগান প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্রে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ভারত ও আফগানিস্তানের কিছু সংবাদ মাধ্যম তার মৃত্যুর সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয়। কর্তৃপক্ষ গুজব বলে উড়িয়ে দিলেও ক্ষোভ তৈরি হয় পিটিআই ভক্ত সমর্থকদের মাঝে। ইমরানের সত্যিকারের শারীরিক পরিস্থিতি জানতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। নিরাপত্তা কর্মীদের সাথে তাদের সংঘর্ষও হয়। হেনস্থার শিকার হন ইমরান খানের বোনেরা। বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে আলোচনায় নেই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অন্য সময় সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তা। দফায় দফায় পরিবারের সদস্যরা দেখা করতে চাইলেও মেলেনি অনুমতি। এমন অবস্থায় ধোঁয়াশা তৈরি হয় ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে। সন্দেহ দানা বাঁধে ভক্ত সমর্থকদের মাঝে। এরই মধ্যে কারাবন্দী অবস্থায় ইমরান খানের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করে ভারত ও আফগানিস্তানের একাধিক সংবাদ মাধ্যম, যা আতঙ্ক তৈরি করে পিটিআই কর্মীদের মাঝে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নেয় কয়েক হাজার ইমরান সমর্থক। মূল ফটক ভাঙার চেষ্টা করলে কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দলটির অভিযোগ, ইমরান খানের 3 বোন ও সমর্থকরা কারাগারের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় পুলিশি হামলার শিকার হয়েছেন। ইমরান খান কেমন আছেন, তার স্বাস্থ্যের কি অবস্থা আমরা জানি না। 5 মিনিটের জন্য দেখা করতে দিলেও এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যেতাম। ইমরান খানকে 1 মাস ধরে নির্জন কারাগারে রাখা হয়েছে। তার সাথে দেখা করার অনুমতি না পাওয়া পর্যন্ত এখানেই বসে থাকব। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইমরান খানের দল পিটিআই। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য দেওয়ার দাবি জানিয়েছে সরকারের প্রতি। পরিবারের সদস্যদের সাথে ইমরানের সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিও উঠেছে। 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান। তার 3 বোনের অভিযোগ 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি কারা কর্তৃপক্ষ। গুঞ্জন রয়েছে ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে বন্দী রাখা হয়েছে। এমনকি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও সীমিত করা হয়েছে। এক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। দাবি করা হয় কারাগারে সুস্থ আছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।